আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি পাঠিয়েছে সুনামগঞ্জ থেকে রেডেক্স কুরিয়ারের মাধ্যমে। প্রতিনিয়ত অনেক ভাই আমাদের কাছে এরকম কুরিয়ার করে বিভিন্ন রকম মোবাইল পাঠিয়ে থাকে তাদের মোবাইলের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরাও চেষ্টা করি আন্তরিকতার সাথে মোবাইলগুলো কাজ করে পুনরায় আবার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই বক্সটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোটেকশন দেওয়া আছে। একটি মোবাইল যখন পাঠাবেন এভাবে কাগজ দিয়ে মুড়িয়ে পাঠালে সবচেয়ে বেটার হবে, যাতে ক্যারি করার সময় ভেঙে যাওয়ার যাতে রিস্ক না থাকে। এই কুরিয়ারের বক্সে আমরা দুটি মোবাইল পেলাম। আমরা চেষ্টা করব দুটি মোবাইলই যাতে ওকে করে দেওয়া যায়। যারা আমাদের কাছে কুরিয়ার করে বিভিন্ন রকমের মোবাইল রিপেয়ার করার জন্য পাঠিয়ে থাকেন তারা চেষ্টা করবেন আপনার মোবাইলের সাথে এরকম ছোটো করে একটি চিঠি লিখে দেওয়ার জন্য। এই মোবাইলটা হচ্ছে রেডমি 8 মোবাইল, আর এই মোবাইলটাও ঢিল মারা হয়েছে। ঢিল মারার পর রেডমি লেখা এসে 2-3 বার শুধু রেডমি লেখা এসেছিলো, তারপর থেকে মোবাইলটা চালু হচ্ছে না। কাস্টমার আবার বলে দিয়েছে যে ভাই মোবাইলগুলো কাজ করার সময় অবশ্যই ভিডিও ধারণ করবেন। তো আমরা কাস্টমারের কথা রাখার চেষ্টা করব। একটি আমাদের কাছে রেডমি 8 পাঠিয়েছে, আর একটা মনে হচ্ছে স্যামসাং। এটা মডেল কত দেখিনি। এটার মডেল হচ্ছে স্যামসাং m02s। এই মোবাইলটাও ঢিল মারা হয়েছে। ঢিল মারার পর এটা বডি চেঞ্জ করা হয়েছে। তো এখানে একটা চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন বরাবর টাচ কাজ করে না। এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এলসিডির মধ্যে, স্টিকার বরাবর টাচটা কাজ করে না। কাস্টমার আমার সাথে ফোনে কথা বলেছিল যে এই মোবাইলটা মাঝে মধ্যে টাচ এলসিডি ঠিকঠাকভাবে কাজ করে, মাঝে মধ্যে একদমই কাজ করে না, হ্যাং করে। কিছু কিছু অংশ কাজ করে, কিছু কিছু অংশ কাজ করে না, কয়েকবার চাপলে তারপরে কাজ করে। কাস্টমারের কথা ঠিক আছে কি না সেটা জাস্টিফাই করার জন্য অবশ্যই আমরা মোবাইলটাকে চালু করে কিছুক্ষণ যাবৎ চালিয়ে দেখব যে টাচের কোন কোন অংশগুলো কাজ করে না। বর্তমানে স্যামসাং, পোকো, রেডমি, ওয়ানপ্লাস এ সকল কিছু মোবাইল আছে যেগুলো আপডেট দেওয়ার পর টাচ কাজ করে না, স্পিকার বিভিন্ন রকম সমস্যা দেখায় আপডেট দেওয়ার পর। তো আমরা এই মোবাইলটাও একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন আমরা ডায়াল বাটন চাপছি, এখানে কিন্তু কোনো প্রকার টাচটা কাজ করছে না। একটু লক্ষ্য করবেন কোন কোন অংশগুলো কাজ করে না। দেখতে পেলেন আমরা যখন কলার অ্যাপসটাকে চালু করার চেষ্টা করছি তখন কিন্তু চালু হচ্ছে না। চালু হয়েছে। আমরা এখন একটু দেখব যে টাচটা কাজ করে কিনা। টাচ কাজ করে কিনা স্যামসাংয়ের ক্ষেত্রে এটা কোড হচ্ছে *0*, ওই কোডটা কিন্তু কাজ করছে না। লক্ষ্য করে দেখেন কিছু বাটন কাজ করছে এখন, বাট এখন আবার কাজ করছে না। বন্ধুরা, কাস্টমারের কথা ঠিকই আছে যে কিছুক্ষণ যাবৎ টাচ কাজ করে, কিছুক্ষণ যাবৎ কাজ করে না, মাঝে মধ্যে একদমই করে না। এখানে কাস্টমার উল্লেখ করে দিয়েছে যে মোবাইলটাকে ঢিল মারা হয়েছে। আমরা জানি এই সকল মোবাইলগুলো যদি আপডেট দেওয়া হয় তখনই টাচের সমস্যা করে, আর এখানে বলা হয়েছে যে এটা ঢিল মারা হয়েছে। তো ঢিল মারা এক বিষয়, আর আপডেট দেওয়া হচ্ছে আরেক বিষয়। যেহেতু ঢিল মারা হয়েছে, অনেক সময় অনেক কাস্টমার মোবাইল যদি আপডেট হয়ে যায় তা বুঝতেও পারে না, কারণ সকল কাস্টমার তো আর সেম না। অনেকে বুঝেই না যে ওনার মোবাইলটা আপডেট হয়ে গেছে। তো এখন যেহেতু ঢিল মারা হয়েছে, দেখতে পাচ্ছেন মোবাইলটা অফও হচ্ছে না কিন্তু। তো যেহেতু বলা হয়েছে মোবাইলটা ঢিল মারা হয়েছে, তো একটা মোবাইল ঢিল মারা হলে বেশিরভাগ ক্ষেত্রে সিপিইউ থেকে সমস্যা হয়ে থাকে। কারণ একটা অ্যান্ড্রয়েড মোবাইলের টাচের লাইনগুলো সবসময় সিপিইউতে যেয়ে থাকে, আর যেগুলো ভিডিডি লাইন, একটা মোবাইলের টাচের লাইন হয় 6টা। এর মধ্যে যে ভোল্টেজ লাইনগুলো আছে এগুলো যাবে পাওয়ার আইসিতে, আর অন্যান্য যে লাইনগুলো আছে এই লাইনগুলো যাবে সিপিইউতে। যেহেতু মোবাইলটা ঢিল মারা হয়েছে, তো আমরা প্রথমেই এই মোবাইলটার সিপিইউ রিবুলিং করে দেখব। তো আমরা দেরি না করে মোবাইলটাকে সম্পূর্ণরূপে খুলে ফেলব। বন্ধুরা, এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কোনো মোবাইলের টাচ কাজ না করে তাহলে কিন্তু সরাসরি সিপিইউ রিবুলিং করতে যাবেন না। একটা মোবাইলের টাচ কাজ না করলে অবশ্যই প্রথমে
ওই মোবাইলের টাচের লাইনগুলো চেক করে দেখবেন। আমি এই মোবাইলের টাচের লাইনগুলো আর চেক করব না, তার কারণ হলো যদি টাচের লাইনগুলো খারাপই হতো বা লাইন যদি মিসিংই হতো, টাচ কিন্তু একদমই কাজ করতো না। এখানে মোবাইলটার টাচ কিন্তু কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। আর এই মোবাইলগুলো বেশিরভাগই সিপিইউ থেকে এরকম হয়ে থাকে, যার কারণে আমরা সরাসরি সিপিইউটাকে প্রথমে রিবুলিং করব। আর এই মোবাইল সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছেন আইসির উপরে যে প্রোটেকশনের জন্য যে স্টিলের প্যানেলগুলো দেওয়া থাকে, এই স্টিলের প্যানেলগুলো কিন্তু নাই, যার কারণে অন্য কোনো এক টেকনিশিয়ান ভাই ওই আইসিগুলোর উপরে হিট ট্যাপ দিয়ে রেখেছে। মোবাইলে কোনো প্রকার হট গানের বা তাতালের কাজ করতে হলে অবশ্যই প্রথমে আমাকে ক্যামেরাগুলো ডিসকানেক্ট করে নিতে হবে, আর অবশ্যই মোবাইল সার্কিটটাকে পিসিবি স্ট্যান্ডে ভালো করে আটকিয়ে নিতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আমরা আইসিটাকে ওঠানোর আগে অবশ্যই আইসির পাশে যে স্টিলের প্যানেলগুলো আছে, ওই স্টিলের প্যানেলগুলো আমরা প্রথমে খুলে নিব। এখানে স্টিলের প্যানেল খোলার সময় অবশ্যই আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে স্টিলের প্যানেল খোলার সময় আমাদের মোবাইল সার্কিটের কোনো প্রকার ক্ষতিসাধন না হয়। অনেকে স্টিলের প্যানেল খুলতে গিয়ে দেখা যায় যে মোবাইলের উপরে যে লেয়ার থাকে ওইগুলোকে ছিঁড়ে ফেলে, যার কারণে অনেক সময় অনেক কম্পোনেন্ট সহ অনেক লাইন মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্টিলের প্যানেলটা ওঠানোর পর এখানে লক্ষ্য করে দেখেন, এটার প্রসেসর নাম্বার হচ্ছে কোয়ালকম SDM 450। আইসিটা ওঠানোর আগে আইসির চারপাশে যে পেস্টগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা একটু সাবধানতার সাথে পরিষ্কার করে নেব। এগুলো পরিষ্কার করার সময় হটগানের হিট থাকবে 260 থেকে 70-এর মধ্যে। যদি এগুলো আমরা পরিষ্কার করে না নিই, যদি আইসিটা উঠাতে যাই, আইসি উঠানোর সময় দেখা যাবে যে আইসির পাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আইসির পাশে আসলে তত একটা পেস্ট দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা সিপিইউটা উঠাবো, সিপিইউ ওঠানোর আগে অবশ্যই ইএমএমসিটাকে আমরা হিট ট্যাপ দিয়ে ঘুরে নিলাম, যাতে সিপিইউ হিটিংয়ের সময় ইএমএমসি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। আইসিটা ওঠানোর জন্য আমরা একটু পেস্ট দিয়ে নিলাম। অবশ্যই এটা ভালো মানের পেস্ট হতে হবে। নর্মাল পেস্টগুলো দিলে দেখা যায় যে আমরা যদি হটগানে হিট দেই, তাহলে নর্মাল পেস্টগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেক্ষেত্রে আইসি ক্ষতি হতে পারে। আবার অনেক সময় যাদের হাতে অ্যাক্টিভিটি ভালো, এই পেস্টগুলো ছাড়াও কিন্তু কাজ করা যায়। তবে আইসির উপরে একটু পেস্ট দিয়ে নিলে সবচেয়ে বেটার হবে। এখানে আইসিটা ওঠানোর সময় আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে এক জায়গায় হিট না পড়ে। আইসিটা ওঠানোর আগে আইসির চারপাশে সঠিক পরিমাপে হিট দেওয়ার চেষ্টা করব, এবং চারপাশে সমান তালে, যাতে একদিকে ধরে রাখলে দেখা যাবে যে আইসি বা বুট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। চারদিকে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেই, তাহলে আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকবে না, মোবাইল সার্কিট ফুলার সম্ভাবনাও থাকবে না। আর এই আইসিটা ওঠানোর জন্য আমরা 340-এর মতো হিট দিচ্ছি, আর ইয়ার ছিল 2। দেখতে পাচ্ছেন আমাদের আইসিটা কিন্তু উঠিয়ে ফেলেছি। আইসিটার মধ্যে প্রচুর পরিমাণে পেস্ট দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে এই পেস্টগুলোকে প্রথমে আমরা ভালো করে ক্লিন করে নেব। বোর্ডের মধ্যে যে পেস্টগুলো দেখতে পাচ্ছেন, এই পেস্টগুলো পরিষ্কার করার জন্য তাতালের হিটের পরিমাণ হতে হবে 400 থেকে 420-এর মধ্যে। তাতালের হিট পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, এবং তাতালের ভিটটাও ভালো মানের হতে হবে। আমরা যদি তাতালের হিটটাকে কমিয়ে রাখি, সেক্ষেত্রে দেখা যাবে যে বলগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য তাতালের হিটটা পর্যাপ্ত পরিমাণ রেখে নেব। এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, যখন আমরা এই বল পেস্টগুলোকে পরিষ্কার করতে যাব উইকের মাধ্যমে, তখন খেয়াল রাখতে হবে যাতে জোরে চাপ না দেয়, সেক্ষেত্রে কিন্তু বল শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আলতোভাবে পরিষ্কার করতে হবে, এবং আবার এটাও বলে রাখি যে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো
বল যাতে ছোটো বড়ো না থাকে, সবগুলো বল যাতে অ্যাকুরেটভাবে হয়, আর সেক্ষেত্রে আমাদের আইসিগুলো লাগাতে সুবিধা হবে। যদি কোনো বল বড় ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু আইসিটা উঁচা নিচা হয়ে যাবে, তখন কিন্তু আইসিটা ঠিকঠাকভাবে লাগবে না। যে বলগুলো অস্পষ্ট আছে এগুলো আমরা চাইলে কলম কাটারের মাধ্যমে স্পষ্ট করে দিতে পারি। বন্ধুরা, বুট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা আইসিটাকে পরিষ্কার করে নেব। আইসির মধ্যে যে অতিরিক্ত পেস্টগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা হটগানের হিটের মাধ্যমে পরিষ্কার করে নেব। এটা যেহেতু কোয়ালকম SDM 450 নাম্বারের একটি সিপিইউ, আর SDM 450 সিপিইউর মধ্যে একটি ক্যাপাসিটার থাকে। দেখতেই পাচ্ছেন এই আইসিটার মধ্যে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটা যদি কোনো কারণে রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। অনেকেই টেনশনে পড়ে যান যদি এই আইসিটা উঠে যায় তাহলে মোবাইলটা চালু হবে কি না। আমি ওই ভাইদেরকে বলবো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু এই ক্যাপাসিটারটাকে খুলে ফেলে দিয়েছি। আমরা আইসিটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এটাকে আমরা রিবোলিং করব। রিবোলিং করার জন্য আমরা 183 ডিগ্রি সেলসিয়াস রিবোলিং পেস্ট ব্যবহার করব। আইসিটা রিবোলিং করার আগে অবশ্যই অস্পষ্ট বলগুলোকে একটু স্পষ্ট করে নেওয়ার চেষ্টা করবেন। এই অস্পষ্ট বলগুলোকে স্পষ্ট করার জন্য আপনি কয়েকটা পদ্ধতিতে করতে পারেন। এক তো কলম কাটার দিয়ে করতে পারেন, আবার সানশাইনের কিছু ব্রাশ আছে যেগুলো তারের ব্রাশ, ওই ব্রাশগুলো দিয়ে আপনি চাইলে করতে পারেন। আমাদের এই আইসিটা রিবোলিং হয়ে গেছে। যেহেতু আইসিটা রিবোলিং হয়ে গেছে একটু ভালো করে চেক করে নিতে হবে কোনো বল ছোটো বড়ো আছে কি না। কারণ কোনো বল যদি ছোটো বড়ো থাকে সেক্ষেত্রেও কিন্তু আইসিটা লাগালে প্রপারলিভাবে লাগবে না। আর আইসিটা লাগানোর আগে চাইলে আপনি একটু পেস্ট দিয়ে নিতে পারেন আইসির মধ্যে। আপনি আইসির মধ্যে না দিতে চাইলে বোর্ডের মধ্যেও দিয়ে নিতে পারেন। আইসিটা লাগানোর আগে বুটটাকে আবার একটু ক্লিন করে নিতে হবে। আপনি চাইলে থিনার দিয়ে কটন বারের মাধ্যমে একটু পরিষ্কার করে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রকার ময়লা থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, একটি কাজ আপনি একবারে করার চেষ্টা করবেন, বারবার যাতে ট্রাই করা না লাগে। আপনি প্রথমে একবার আইসিটা লাগিয়েছেন, ঠিকঠাকভাবে হয়নি, তখন পুনরায় আবার এটাকে উঠিয়ে আবার লাগাতে যাবেন। তো যে কাজটা আপনি 2বার 3বারে করবেন সেটাকে আপনি একবারে করার চেষ্টা করবেন এবং একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। দেখুন, আপনারা ভিডিওতে দেখেন একটা কাজ যখন আমরা করি ওই কাজটা অনেক স্পিডে করি। আসলে কাজটা আমরা স্পিডে করি না, কাজটা আমরা নর্মালি যে সকল কাজগুলো একটা মোবাইল সতর্কতার সাথে কাজ করতে গেলে যে সময়টা দরকার আমরা ওই সময়টা ব্যয় করেই কাজ করি। তো এখানে ভিডিও স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে দেখা যায় যে সময়টা কম লাগে। তো আপনারাও দেখেন যে এই ভিডিওতে যেহেতু স্পিডে কাজ করছে, আপনারাও যদি এরকম স্পিডে কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। আমরা কাজগুলো করার সময় অনেক স্লোলি করি যাতে পারফেক্টলি কাজটা করা যায়, তাড়াহুড়া করা যাবে না। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কাজটা রেখে দেন, যখন আপনি ফ্রি থাকবেন তখন কাজগুলো করার চেষ্টা করবেন। অর্থাৎ যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট কাজ বা দেখা যাবে যে বেশি দামি মোবাইলগুলো যখন আপনার কাছে কাজ করাতে নিয়ে আসবে, যখন কাস্টমারের ভিড় বেশি থাকবে বা আপনি ব্যস্ততায় থাকবেন, ওই সময়টা এরকম দামি মোবাইলগুলো বা আইসি রিলেটেড কাজগুলো আপনি করবেন না। যে সময়টা আপনি ফ্রি থাকবেন, আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, ওই সময় আপনি আইসি রিলেটেড কাজগুলো বা দামি মোবাইলগুলোর কাজ করবেন। দেখবেন যে অতি সহজে আপনি যত ধরনের জটিল কাজই হোক না কেন, আপনার ব্রেন যদি ফ্রেশ থাকে, আপনি যদি কোনো প্রকার ঝামেলার মধ্যে না থাকেন, নর্মালি কাজ করলে দেখবেন যে অতি সহজেই কাজগুলো হয়ে যাচ্ছে। এই আইসি রিলেটেড কাজগুলো আপনি বিশেষ করে রাতের বেলা করার চেষ্টা করবেন, কারণ ওই সময়টাই সবচেয়ে বেটার হয় এই আইসি রিলেটেড কাজগুলো করার জন্য। আইসি লাগানোর সময় অবশ্যই আইসিটার চারপাশে ভালোভাবে টুইজারের মাধ্যমে নাড়িয়ে দিবেন। আপনাকে নিশ্চিত হতে হবে যে প্রত্যেকটা বল বোর্ডের সাথে ঠিকঠাকভাবে কানেকশন হয়েছে।
যদি হাতে অ্যাক্টিভিটি ভালো হয় তাইলে আপনি আইসিটার উপর দিয়ে হালকা করে চাপ দিয়ে একটু নাড়িয়ে দিতে পারেন। এখানে আর একটু সাবধান থাকবেন যে টুইজার দিয়ে যদি কোনো কারণে আপনি আইসির মধ্যে চাপ দিতে যান, সেক্ষেত্রে কিন্তু ভিতরে বলগুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি তখনই আইসির উপরে টুইজার রেখে একটু নাড়া দেওয়ার চেষ্টা করবেন যখন আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো থাকবে, হাত যখন কাঁপাকাঁপি না করবে। অনেকে আছে যে কাজ করতে গেলে হাত কাঁপে, সেক্ষেত্রে আপনি আইসির উপরে টুইজার রেখে চাপ দেওয়ার চেষ্টা করবেন না কখনোই। আইসিটা লাগানো হয়ে গেছে, আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম অবস্থায় যখন বুটটা গরম থাকবে তখন থিনারও দেওয়া যাবে না। বুট ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি থিনার বা কেরোসিন ব্যবহার করে যে পেস্টগুলো ব্যবহার করেছেন ওই পেস্টগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে আইসি রিলেটেড কাজ করেন, অনেক ভালো কাজ করেন, কিন্তু দেখা যায় যে এমনভাবে কাজ করেন মোবাইল সার্কিটটাকে একদম বাজে অবস্থা করে ফেলেন। সবসময় কাজ করার ক্ষেত্রে একটু ক্লিন থাকার চেষ্টা করবেন, বুটগুলোকে একটু ক্লিন রাখার চেষ্টা করবেন। আমরা এখন মোবাইলটাকে চালু করে দেখব যে আমাদের মোবাইলে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এখানে আরেকটা বিষয়, কাস্টমার কিন্তু বলেছিল মোবাইলের ব্যাকশেলটা যদি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু টাচ ঠিকঠাক কাজ করে। তো আমরা এমনিতেই দেখে নিলাম যে মোবাইলটা চালু হয় কিনা এবং টাচটা কাজ করে কিনা। ব্যাকশেল খোলাই আছে বর্তমানে। তো এখন যদি দেখি যে টাচটা ঠিকঠাকভাবে কাজ করে, সেক্ষেত্রে মোবাইলটা ফিটিং করে পুনরায় দেখব যে মোবাইল ফিটিং করার পরে টাচ ঠিকঠাক কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তবে যেহেতু ব্যাকশেলটা খোলা আছে এখনও আমরা কনফার্ম না। আগে মোবাইলটাকে পরিপূর্ণভাবে ফিটিং করতে হবে, অর্থাৎ ব্যাকশেলটাকেও লাগাতে হবে, লাগানোর পর তারপরে দেখতে হবে যে টাচটা ঠিকঠাক কাজ করে কিনা। যদি ব্যাকশেল লাগানোর পরেও ঠিকঠাকভাবে কাজ করে তখনই আমরা বুঝে নেব যে আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয়ে গেছে। বন্ধুরা, কাজের শেষের দিকে কিছু কথা না বললেই নয়। অনেকে আছে আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন যে ভাই আমি মোবাইল রিপেয়ারের কাজ শিখতে চাই, যদি ফোন নাম্বার দিতেন। আমি ওই ভাইদেরকে বলবো যে আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে আপনি চাইলে আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। আমাদের এখানে আপনি প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যাল শিখতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলের টাচটা কিন্তু কাজ করছে। আগে কিন্তু মোবাইলটার ব্যাকশেল লাগানো থাকলে অর্থাৎ ফিটিং অবস্থায় থাকলে টাচ কাজ করতো না, এটাই ছিল কাস্টমারের কমপ্লেন। এখন আমরা দেখতে পাচ্ছি মোবাইলটা ফিটিং করার পরেও আমাদের মোবাইলটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। বন্ধুরা, প্রতিনিয়ত চেষ্টা করি এমন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।